সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক আয়োজন ক্যান্সার আলাপন অনুষ্ঠানের সঞ্চালনায় আমি ডাক্তার ফাতিহা শাফি আছি, আপনাদের সাথে থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করি ক্যান্সার সংক্রান্ত কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আজও ওর ব্যতিক্রম নয়। আজ আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে বাংলাদেশে ফুসফুস ক্যান্সার, বর্তমান পরিস্থিতি ও চ্যালেঞ্জ। আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার আরমান রেজা চৌধুরী, সিনিয়র কনসালটেন্ট, রেডিয়েশন অঙ্কোলজি বিভাগ, এভার কেয়ার হাসপাতাল, ঢাকা। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। জি, আমরা আজকে ফুসফুস ক্যান্সারের বর্তমান পরিস্থিতি ও চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। পরিস্থিতি ও চ্যালেঞ্জের শুরুতেই যে প্রসঙ্গটি জানতে চাইবো যে বর্তমানে বাংলাদেশে ফুসফুস ক্যান্সারের প্রেক্ষাপটটি কীরকম আসলে? ধন্যবাদ। আসলে যদি আমরা ডেটা অ্যানালাইসিস করতে চাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এই ক্যান্সার, এই ফুসফুস ক্যান্সারের প্রাদুর্ভাবটা কেমন, আমাদের বাংলাদেশে আসলে ওইভাবে ন্যাশনাল কোনো ডেটা এখন পর্যন্ত নেই। বেশ কিছু ইনস্টিটিউশনাল ডেটা রয়েছে, কিন্তু ওইভাবে কোনো ন্যাশনাল কোনো ডেটা নেই। বাট গ্লোবাল যারা ক্যান্সার নিয়ে ডেটাবেস তৈরি করেন, তারা আমাদের দেশ নিয়ে লাস্ট 2020 সালে যে ডেটা তৈরি করেছিলেন, তাতে দেখা যায় যে ফুসফুস ক্যান্সার পুরুষ নারী নির্বিশেষে, বিশেষ করে পুরুষদের মধ্যে কিন্তু টপ 5 ক্যান্সারের মধ্যে জায়গা দখল করে আছে। প্রথম সারির যে 5টি ক্যান্সার, তার মধ্যে জায়গা দখল করে আছে। এর যদি আমরা কারণ খুঁজতে চাই বা কী জন্য, তার প্রমাণ, তার একটা বিশেষ ইয়ে হচ্ছে যে আমাদের দেশে এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে অ্যাডাল্ট যারা 18 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, এর প্রায় 40% মানুষ কিন্তু ধূমপানে আসক্ত। এটা একটা যেমন ইম্পর্টেন্ট রিজন বা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে। পাশাপাশি আরও কিছু বিষয় রয়েছে, যেমন আমাদের এনভায়রনমেন্টাল পলিউশন থেকে শুরু করে অন্যান্য যেই রিস্ক ফ্যাক্টরগুলো আছে, সেগুলোর খুব বেশি আমাদের সচেতনতা না থাকার কারণে আমাদের দেশে কিন্তু ফুসফুস ক্যান্সারের রেটটা অনেক হাই। আচ্ছা, এই যে আপনি বললেন যে রেটটা অনেক হাই এবং টপ 5 ক্যান্সারের মধ্যে ওয়ান অফ দ্য হাইস্ট ক্যান্সার সেটা বলা যেতে পারে। আমরা যদি প্রাথমিক যে লক্ষণ বা উপসর্গগুলোর দিকে যাই, আমরা জানি যে ফুসফুস ক্যান্সার আসলে লেট স্টেজে গিয়ে আসলে অনেকে শনাক্ত হয়ে থাকেন। প্রাথমিক কোনো সিমটমস কি আছে? প্রাথমিক সিমটমস বলতে ফুসফুস ক্যান্সারের রোগীরা আসলে আমাদের কাছে কী নিয়ে প্রেজেন্ট করে, একটা হচ্ছে যে তারা কাশি নিয়ে প্রেজেন্ট করতে পারে, তারা কাশির সাথে রক্ত নিয়ে প্রেজেন্ট করতে পারে, তারা শ্বাসকষ্ট নিয়ে প্রেজেন্ট করতে পারে, তারা বুকে ব্যথা নিয়ে প্রেজেন্ট করতে পারে। এগুলো হচ্ছে কমন সিমটম। এর সাথে যদি সেটা লোকালি, মানে যে জায়গায় টিউমারটা হয়েছে তার আশেপাশে কোনো জায়গাকে ধরে ফেলে, অথবা এটা যদি অন্য কোথাও ছড়িয়ে যায়, যেমন আমরা জানি যে ক্যান্সার ছড়িয়ে যায়, মেটাস্টেসিস হয়, তো এরকম যদি কোথাও ছড়িয়ে যায় তাহলে কিন্তু সেই ধরনের লক্ষণগুলো নিয়ে, যেমন ধরেন যে একটা ফুসফুস ক্যান্সার ব্রেইনে ছড়িয়ে গেল, তাহলে কিন্তু সে মাথা ব্যথা, বমি, মাথা ভার লাগা, খিঁচুনি, এসব নিয়ে কিন্তু প্রেজেন্ট করতে পারে। আবার দেখা গেল যে শরীরের যে আমাদের বোনস, হাড় যে রয়েছে, সে হাড়ে যদি ছড়িয়ে যায় তাহলে কিন্তু হাড়ে ব্যথা বা এই ধরনের লক্ষণ নিয়ে প্রকাশ করতে পারে। আবার যদি লিভারে যায় তাহলে লিভারের যে ফাংশনগুলো রয়েছে সেগুলো ঠিকভাবে পালন হবে না এবং লিভারের রিপোর্টগুলো খারাপ আসবে। ইভেন অনেক বেশি হলে জন্ডিস বা এই জাতীয় জিনিসটি প্রেজেন্ট করতে পারে। সো লক্ষণগুলো আসলে একটা যেটা যে আর্লি স্টেজে বা প্রাথমিক অবস্থায় ধরার জন্য লক্ষণের চেয়ে তো বেশি প্রয়োজন হচ্ছে সচেতনতাটা। তার কারণ হচ্ছে যে সাধারণত কাশি বা শ্বাসকষ্ট এসব হলে আমাদের দেশের মানুষজন কিন্তু এখনও হয়তো দেখা যাচ্ছে যে চিকিৎসকের পরামর্শ নিচ্ছে না, অথবা চিকিৎসকের পরামর্শ নিলেও দেখা যাচ্ছে যে সাধারণ যে ওষুধপত্রগুলো আছে সেগুলো দিয়ে লম্বা সময় ধরে সেই চিকিৎসা চলছে। কিন্তু বলাই আছে যে যদি দীর্ঘ সময় ধরে কাশি থাকে, দীর্ঘ সময় যদি শ্বাসকষ্ট থাকে, তাহলে অবশ্যই মিনিমাম কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে চেক করা যে এখানে অন্য কোনো সমস্যা রয়েছে কিনা। সেই সচেতনতাটা এখনও আমাদের দেশে ওভাবে গড়ে ওঠে না বলেই দেখা যায় যে আমাদের দেশের অনেক রোগীরাই অ্যাডভান্স স্টেজে, অর্থাৎ রোগটা বাড়তি হয়ে যাওয়ার পরে যখন অনেক বেশি লক্ষণগুলো প্রকাশ করতে থাকে, তখন আসলে ডাক্তারদের বা চিকিৎসকদের শরণাপন্ন হয়। আচ্ছা, এই যে মানে কাশি হওয়া বা শ্বাসকষ্টের কথা যেটি আপনি বললেন, আমরা জানি যে অন্যান্য যেসব রোগ আছে, যেমন সিওপিডির কথা যদি বলি, তো সেটির সাথে আসলে আমরা এটি মানে ফুসফুস ক্যান্সারকে আলাদা করব কিভাবে, বা অন্যান্য যেসব রোগ? এটা একটা হচ্ছে যে ফিজিশিয়ানের ক্লিনিক্যাল ফাইন্ডিংস, অর্থাৎ আমরা জানি যে যখন ফুসফুসে যদি কোনো কিছু হয় তাহলে ডাক্তার যারা, তারা হচ্ছে যে ফুসফুসে স্টেথোস্কোপ দিয়ে কিন্তু এক ধরনের ফিচার পেতে পারেন। আর পাশাপাশি হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে দেখা, কারণ হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের
আমাদের আলাদা আলাদা। সিওপিডির জন্য আমরা বলি সিওপিডি লাং, একটা ব্যারেল শেফট লাং হয়ে থাকে, এটা মেডিকেল টার্ম। বাট ফুসফুসে যদি ইভেন ফুসফুসে চাকা থাকলেই যে সেটা ক্যান্সার এমন কিন্তু নয়, এটাকে ডায়াগনোসিস কনফার্ম করার জন্য অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়। বা কারণ হচ্ছে যে ফুসফুসে এরকম কোনো চাকা যদি থাকে, সেটা হতে পারে নিউমোনিক কনসলিডেশন, অর্থাৎ নিউমোনিয়ার কারণে চাকাটা হতে পারে টিউবারকুলোসিস। আমাদের দেশের এই যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, আমাদের এই সাউথ এশিয়ায় কিন্তু টিউবারকুলোসিস অর্থাৎ যক্ষাটা কিন্তু অনেক কমন একটা অসুখ। তো সেই ক্ষেত্রে এটা টিউবারকুলোসিসের জন্যও কিন্তু ওখানে চাকা হতে পারে, ইভেন ক্যান্সারের জন্য হতে পারে। বাট উই নিড টু ইভ্যালুয়েট, আমাদেরকে আগে এটাকে ডায়াগনোস করতে হবে যে এটা কী জন্য হচ্ছে এবং সেটার জন্য প্রয়োজনীয় চিকিৎসা নেওয়া। আচ্ছা, সেক্ষেত্রে যেসব পরীক্ষা নিরীক্ষার কথা আমরা শুনে আসছি, যে এগুলো আসলে এগুলোর ক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জ আমাদের অনুষ্ঠানের সাথে মিল রেখে বলতে চাই যে বর্তমান পরিস্থিতিও চ্যালেঞ্জ। ডায়াগনোসিসের ক্ষেত্রে আপনারা কি কি চ্যালেঞ্জ আসলে মোকাবেলা করে থাকেন? আচ্ছা, ফুসফুস ক্যান্সার ডায়াগনোসিসের জন্য প্রথমত হচ্ছে যে লক্ষণ বা এগুলো হিস্ট্রি টেকিং আমরা যেটা বলি, যে লক্ষণ বা এগুলো পাওয়ার পরে ক্লিনিক্যাল এক্সামিনেশন করার পরে এরপরে আসে পরীক্ষা নিরীক্ষার কথা। আচ্ছা, প্রথমত একটা বেসিক পরীক্ষা হচ্ছে চেস্ট এক্সরে, বুকের যে এক্সরে করা হয় সেটার মাধ্যমে দেখার চেষ্টা করা। বাট চেস্ট এক্সরে এমন একটা পরীক্ষা, এটার মাধ্যমে কিন্তু খুব ছোট যদি কোনো লেশন থাকে বা ডিটেইলিং অফ দ্য লেশন, অর্থাৎ যে ক্ষতটা চাকাটা রয়েছে সেই চাকাটা কতটুকু বিস্তৃতি আছে, আশেপাশে কোনো জায়গায় কোনো কিছু ইনভলভ করেছে কিনা, এই জিনিসটা কিন্তু চেস্ট এক্সরের মাধ্যমে ধরাটা একটু কঠিন হয়। হ্যাঁ, তো সেই কারণে চেস্ট এক্সরের সুপিরিয়র যদি কোনো পরীক্ষা বলতে চাই আমরা, সেটা হচ্ছে সিটি স্ক্যান অফ চেস্ট। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে একটা সিটি স্ক্যান আমাদেরকে অনেক ধরনের ইনফরমেশন রিগার্ডিং দ্য ডিজিজ দিতে পারে। আমরা যদি একদম ক্যান্সারে, ফুসফুস ক্যান্সারে চলে যাই, সেটা হচ্ছে যে আমরা সিটি স্ক্যান করলে সেই চাকাটা কোথায় রয়েছে, ফুসফুসে কোনো চাকা রয়েছে কিনা, চাকাটা থাকলে সেটা কোথায় রয়েছে, এটা কত বড় সাইজ, এটার আশেপাশে কতটুকু এটা ইনভলভ করেছে, এই জিনিসগুলো সম্পর্কে একটা ধারণা পাই, যেটা পরবর্তীতে আমাদেরকে এই ক্যান্সারের স্টেজ বা পর্যায় নির্ধারণের জন্য হেল্প করে। ঠিক আছে? আচ্ছা, এর বাইরে যেটা, সেটা হচ্ছে যে আমরা চাকাটা পেলাম, আমরা কিন্তু এখনো জানি না যে এই চাকাটা কি ক্যান্সার নাকি অন্য কোনো কারণে হয়েছে। আমাদের দেশে এখন পর্যন্ত বেশিরভাগ মানুষের, ইভেন কখনো কখনো চিকিৎসকদের মধ্যেও কনসেপ্ট হচ্ছে, ইভেন চেস্ট এক্সরে বা সিটি স্ক্যানে যদি এরকম কোনো চাকা পাওয়া যায়, অনেক সময় রেডিওলজিস্টরাও লিখে দিচ্ছেন নিচে যে কোরিলেট উইথ এফএনএসি, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি কোরিলেট উইথ এফএনএসি। কিন্তু বাংলাদেশ সহ সারা পৃথিবীর বর্তমান প্রেক্ষাপটে এই এফএনএসি পরীক্ষাটা অনেক গুরুত্ব হারিয়েছে। তার কারণ হচ্ছে যে এফএনএসি এমন একটা পরীক্ষা যেখানে সেই চাকাটা থেকে একটা চিকন নিডলের মাধ্যমে ফ্লুইডস বা রস নিয়ে সেটাকে মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করা হয়। সেটার মাধ্যমে কখনো সেটা আমাদেরকে কিন্তু অ্যারাউন্ড 30-40% ক্ষেত্রে কিন্তু মিসগাইড করতে পারে ডিউরিং ডায়াগনোসিস, অর্থাৎ ক্যান্সার থাকলেও ক্যান্সার না আসতে পারে বা অন্য কোনো রোগ হিসেবে আসতে পারে, কারণ এটা আমাদেরকে, আমরা মাইক্রোস্কোপের নিচে এত ভালোভাবে বুঝতে পারি না অনেক সময়। দ্বিতীয়ত হচ্ছে যে এই এফএনএসির মাধ্যমে আমরা যেমন ডায়াগনোসিসটাকে কনফার্ম করতে পারি না, পাশাপাশি হচ্ছে যে পরবর্তীতে যে মলিকুলার পরীক্ষা, কেমিক্যাল পরীক্ষাগুলোর প্রয়োজন পড়ে, সেইটা এই ফ্লুইড দিয়ে করা সম্ভব হয় না। কিন্তু তারপরেও এই সচেতনতাটা খুবই জরুরি যে এফএনএসির মাধ্যমে ডায়াগনোসিস হলে কিন্তু আমরা ডায়াগনোসিসের ক্ষেত্রে অ্যাজ ওয়েল অ্যাজ চিকিৎসার ক্ষেত্রে মিসগাইডেড হতে পারি। এজন্য এটার সমাধান কি? এটার সমাধান হচ্ছে বায়োপসি, অর্থাৎ ওই জায়গা থেকে কোষ বা টিস্যু নিয়ে সেটা দিয়ে পরীক্ষা করে দেখতে হবে যে টিস্যু নিয়ে যে ওখানে কোনো ক্যান্সার বা অন্য কোনো রোগ রয়েছে কিনা। এবং যদি এটাকে বলা হয় যে যেমন সিটি গাইডেড ট্রু কাট বায়োপসি বলা হয় বা কোর বায়োপসি বলা হয়, এটার মাধ্যমে ওখান থেকে টিস্যু নিয়ে সেইটাকে মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করে এক্ষেত্রে কিন্তু আমরা প্রায় 90-95% ক্ষেত্রে আমরা কনফার্ম ডায়াগনোসিসটা পেতে পারি। পাশাপাশি পরবর্তীতে যে চিকিৎসা সংক্রান্ত, ফুসফুস ক্যান্সারের চিকিৎসা সংক্রান্ত যে কেমিক্যাল এবং মলিকুলার টেস্টগুলো রয়েছে, সেইটা এই বায়োপসি ম্যাটেরিয়াল থেকে করা যায়। সো আমাদের দেশে চ্যালেঞ্জের যদি একটা কথা বলি, তাহলে এফএনএসি মাধ্যমে ডায়াগনোসিস এটাই এখন পর্যন্ত অনেক বেশি। যদিও এই সচেতনতাটা দিনে দিনে বাড়ছে মানুষজনের মধ্যে, আমরা বিভিন্ন ফোরামে, বিভিন্ন প্রোগ্রামে এটা বলার চেষ্টা করছি, আমরা বায়োপসিকে প্রমোট করছি, এফএনএসিকে ডিসকারেজ করছি। তার কারণে হয়তো মানুষের মধ্যে এই চেঞ্জটা আসছে, কিন্তু এটা আরও ব্যাপকভাবে হওয়াটা জরুরি। এটা গেল আমাদের ডায়াগনোসিসের ক্ষেত্রে। আমরা রেডিওলজির ক্ষেত্রে বললাম যে এই যে রোগটা কোথায় আছে, আশেপাশে কতটুকু ইনভলভ করেছে, এগুলো জিনিস আমাদেরকে স্টেজিং বা পর্যায় নির্ধারণের জন্য কাজে লাগে। পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ পরীক্ষা পেট সিটি স্ক্যান। সিটি স্ক্যান কিন্তু এখন সব অনেকটা জেলা শহরেও পাওয়া যায়, বাট পেট সিটি স্ক্যানটা এখন পর্যন্ত বাংলাদেশের প্রেক্ষাপটে খুব কম জায়গাতেই আছে। সরকারি এবং বেসরকারি পর্যায়ে হিসাব করলে আমার মনে হয় যে
10টা সেন্টারের বেশি হবে না যদি আমরা পেট সিটি স্ক্যান পরীক্ষা দেয়। বাট এটা কিন্তু এই ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রে, বিশেষ করে ফুসফুস ক্যান্সারের স্টেজিং বা পর্যায় নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই পেট সিটি স্ক্যানটা যেহেতু কম আছে আমাদের দেশে, এই কারণে কিন্তু এটার প্রাইসটাও কিন্তু একটু হাই আছে। যেহেতু প্রাইসটা হাই আছে, অনেকেই কিন্তু এটাকে অ্যাফোর্ড করতে পারে না, কাজেই আমরা এই সার্ভিসটা থেকে নেওয়া থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তো সেই ক্ষেত্রে এটা একটা চ্যালেঞ্জ যে এটা যদি আরও ব্যাপক হারে আমাদের দেশে অ্যাভেলেবেল থাকতো, ডেফিনেটলি এটার যদি প্রাইসটা সহনীয় পর্যায়ে থাকতো, তাহলে কিন্তু এই অত্যন্ত গুরুত্বপূর্ণ টুলসটাকে আমাদের ফুসফুস ক্যান্সারের পেশেন্টদের জন্য আমরা ব্যবহার করতে পারতাম। জি, আমরা আশাবাদী যে যেসব ড্রব্যাকসগুলো আছে আমরা সেগুলো খুব দ্রুতই ওভারকাম করতে পারবো। এই বিষয়গুলো নিয়ে আরও আলোচনা করতে যাচ্ছি আপনার সাথে। তার আগে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ ক্যান্সার আলাপনে। আমরা কথা বলছিলাম বাংলাদেশের ফুসফুস ক্যান্সার বর্তমান পরিস্থিতি ও চ্যালেঞ্জ। সৌজন্যে রয়েছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস। আমাদের সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। স্যার, বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলছিলাম। স্টেজিংয়ের যে বিষয়টি থাকে সেটি নিয়ে আসলে অনেকেরই আগ্রহ থাকে, অনেকেই স্টেজিং সম্পর্কে জানেন, অনেকেই জানেন না। স্টেজিংয়ের বিষয়টা আসলে আপনি যদি দর্শকদের জন্য বিস্তারিতভাবে বলতেন। ধন্যবাদ। স্টেজিং অর্থাৎ ক্যান্সারটা কোন পর্যায়ে রয়েছে সেটা বিবেচনা করা। কারণ আমরা জানি যে ক্যান্সারের জন্য সাধারণত 4টা স্টেজ, স্টেজ 1, 2, 3, 4 এরকম 4টা স্টেজ ক্যান্সারের জন্য নির্ধারিত হয়। এবং এটা সর্বজনবিদিত, একটা সাধারণ মানুষও বোঝা উচিত যে স্টেজ 1 আর স্টেজ 4 এর চিকিৎসা একরকম না। কাজেই স্টেজিং করাটা চিকিৎসার আগে, চিকিৎসা শুরুর আগেই ক্যান্সারের পর্যায় নির্ধারণ করাটা খুবই গুরুত্বপূর্ণ। এদিক থেকেও কিন্তু আমাদের বাংলাদেশ চ্যালেঞ্জের মুখে, কারণ অনেক সময় দেখা যায় যে পর্যাপ্ত স্টেজিংয়ের ব্যবস্থা ছাড়াই চিকিৎসা শুরু করে দেওয়া হচ্ছে। এটা কিন্তু মোটেও ঠিক নয় এবং এটা কিন্তু মানুষকে মিসগাইড করতে পারে। সো স্টেজিংয়ের জন্য আমরা যেটা বলছিলাম যে সিটি স্ক্যান বা পেট সিটি স্ক্যান, ইভেন সামটাইমস আমরা এমআরআই অফ ব্রেইন করি, আমাদের বোন স্ক্যান করতে হয় মাঝে মাঝে। যদি পেট সিটি স্ক্যান না করা যায় তাহলে বোন স্ক্যান করেও কিন্তু আমরা হাড়ের ছড়িয়েছে কিনা সেই কন্ডিশনগুলো জানতে পারি। তো এগুলোর মাধ্যমে আমাকে স্টেজ নির্ধারণ করতে হবে, কারণ চিকিৎসায় যেতে হলেই আমাকে স্টেজ নির্ধারণ করেই চিকিৎসায় যেতে হবে। কারণ স্টেজ 1-এ আমি যেভাবে চিকিৎসা শুরু করব, দেখা যাচ্ছে যে স্টেজ 3-তে গেলে আমাকে হয়তো অন্যভাবে শুরু করতে হচ্ছে। সো স্টেজিংয়ের অবশ্যই গুরুত্ব রয়েছে পরবর্তী চিকিৎসা পদ্ধতির জন্য। সেটি আসলে কিভাবে নির্ধারিত হয়ে থাকে, মানে এই যে পরীক্ষা নিরীক্ষাগুলোর কথা আমরা বললাম, হ্যাঁ, ক্যান্সার আমরা সাধারণত আমাদের ফুসফুস ক্যান্সার বাংলাদেশের প্রেক্ষাপটে স্টেজ 3 বা স্টেজ 4 এর ক্যান্সারই বেশি পাই। যদি এটা আমরা স্টেজ 3 কে আবার ভাগ করা যায়, স্টেজ 3A, 3B এরকমভাবে ভাগ করা যায়। যদি আমরা স্টেজ 3 এর লেভেলে পাই তাহলে কিন্তু অনেক সময় আমরা সার্জিক্যাল চিন্তাটা করি, কিন্তু বেশিরভাগ আমরা রোগী পাই স্টেজ 3B বা স্টেজ 4 এর স্টেজে। তো এই যে টুলসগুলো আমরা বললাম যে সিটি স্ক্যান, পেট সিটি স্ক্যান, এমআরআই অফ ব্রেইন, তারপরে বোন স্ক্যান, এই টুলসগুলোর মাধ্যমেই এই স্টেজিংয়ের কাজটা করা হয় এবং এটার পরে স্টেজিং করে চিকিৎসার দিকে আগানো হয় আর কি। আর এর পাশাপাশি এটা শুধু এটা করলেই আমরা অবশ্য আমরা চিকিৎসার সিদ্ধান্তে সবসময় যে পৌঁছে যেতে পারি এমন নয়। আমি যেটা এর আগেও বলছিলাম যে বায়োপসি করলে পরে আমরা অনেক সময় কেমিক্যাল বা মলিকুলার টেস্টগুলো করতে পারি। যেমন অনেক সময় কিন্তু ফুসফুস ক্যান্সারের ডায়াগনোসিসের ক্ষেত্রে ডাইলেমা হয়। যেমন আমরা যদি খুব সহজভাবে বলতে চাই যে এটাকে 2টা কমন ভাগে ভাগ করা যায় ফুসফুস ক্যান্সারকে। একটা হচ্ছে স্মল সেল লাং ক্যান্সার আর একটা হচ্ছে নন স্মল সেল লাং ক্যান্সার। সো এফএনএসসিতে কিন্তু অনেক সময় মিসগাইড করে, ইট ইজ স্মল সেল আর নন স্মল সেল। আবার এই নন স্মল সেল লাং ক্যান্সারের মধ্যে কিন্তু অ্যাডেনোকার্সিনোমা, স্কোয়ামা সেল কার্সিনোমা, অ্যাডেনোস্কোয়ামাস, এরকম বেশ কিছু ভাগ রয়েছে। আবার আরও কিছু লো গ্রেড ভ্যারাইটি যেমন কার্সিনয়েড টিউমার বা নিউরোএন্ডোক্রাইন টিউমার, এগুলোও কিন্তু লাঙের ক্যান্সার, লাঙের টিউমার। সো এগুলো ডায়াগনোসিস করার জন্য ওই বায়োপসি আমাদেরকে হেল্প করে। পাশাপাশি ওইগুলোর পরবর্তীতে যে কেমিক্যাল পরীক্ষাগুলো, আমরা অনেক সময় ইমিউনোহিস্টোকেমিস্ট্রি একটা পরীক্ষার কথা বলি, এইটা কিন্তু যেই সময় আমাদেরকে ডায়াগনোসিস কনফার্ম আমরা বায়োপসির মাধ্যমে পুরোপুরি হতে পারি না, আমাদের সন্দেহ থাকে, তখন কিন্তু এই ইমিউনোহিস্টোকেমিস্ট্রি পরীক্ষাটির মাধ্যমে কেমিক্যাল কিছু মার্কার ব্যবহার করার মাধ্যমে কিন্তু আমরা ডায়াগনোসিসটাকে কনফার্ম করি। এবং আসার কথা হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে হ্যাঁ সবখানে নাই এটা, কিন্তু আমাদের দেশে কিন্তু এই ফ্যাসিলিটিসগুলো অ্যাভেলেবেল আছে। এই যে ডায়াগনস্টিক যে ফ্যাসিলিটিসগুলোর কথা আমি বললাম, রেডিওলজি থেকে শুরু করে
বায়োপসি এবং এই ইমিউনোহিস্টোকেমিস্ট্রি এই ফ্যাসিলিটিসগুলো কিন্তু আমাদের দেশেই অ্যাভেলেবেল। সো এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এই সচেতনতাটুকু মানুষের মধ্যে আসা যে হ্যাঁ এটা বাংলাদেশেই পাওয়া যায়, সেটার জন্য প্রপারলি খোঁজ করা কোথায় পাওয়া যেতে পারে। আচ্ছা, চিকিৎসা প্রসঙ্গে চলে আসবো এবার। আমরা যেরকমটা জানি যে ক্যান্সারের ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি, কেমো, রেডিওথেরাপি, এই প্রসেসগুলোর মধ্য দিয়ে যায় এবং কিছু অ্যাডভান্স ট্রিটমেন্টও রিসেন্টলি আবিষ্কার হয়েছে, হরমোন থেরাপি, ইমিউনোথেরাপি। বাংলাদেশে আসলে এগুলোর প্রসার কীরকম? আচ্ছা, ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রে ডেফিনেটলি যেটা বলছিলাম যে যদি আমরা আর্লি স্টেজে পাই তাহলে সার্জারির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আচ্ছা, কিন্তু আমাদের দেশের দুর্ভাগ্য হচ্ছে যে আমরা অসচেতনতার জন্যই হোক, আমাদের পারিপার্শ্বিক ব্যবস্থার জন্যই হোক, আমরা বেশিরভাগ রোগী পাই একটু অ্যাডভান্স স্টেজে। সো অ্যাডভান্স স্টেজে সাধারণত যদি একদম মেটাস্টেসিস হয়ে না যায় তাহলে কেমো রেডিয়েশন বা রেডিওথেরাপির কিউরেটিভ রেডিওথেরাপির ভূমিকা রয়েছে। রেডিওথেরাপির কথা যদি বলি, বাংলাদেশের প্রেক্ষাপটে রেডিওথেরাপির যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে এবং ফুসফুস ক্যান্সার ট্রিট করার জন্য যেই ধরনের রেডিওথেরাপির আমি খুব বিস্তারিত ব্যবস্থায় যাচ্ছি না, বাট যেই ধরনের রেডিওথেরাপির ফ্যাসিলিটিসগুলো দরকার তার প্রায় 90%ই কিন্তু বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ব্যবস্থাপনা রয়েছে। হয়তো সবখানে সব ব্যবস্থাগুলো নাই, এবং যদি বলা হয় যে এটা কি সাফিসিয়েন্ট কিনা, না এটা সাফিসিয়েন্ট না, এটা অপ্রতুল, এবং ডেফিনেটলি এই ব্যাপারে আরও বেশি ফ্যাসিলিটিস এনশিওর হওয়া দরকার। এবং ফ্যাসিলিটিস এনশিওর হওয়ার পাশাপাশি এই সংক্রান্ত আরও বেশি ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট হওয়া উচিত, এবং এই ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের পেছনে আরও বেশি ব্যবস্থা থাকা উচিত যাতে আমরা বাংলাদেশেই আরও বেশি কম্প্রিহেন্সিভ চিকিৎসা ব্যবস্থাটাকে এনশিওর করতে পারি। কিন্তু হ্যাঁ, এখনও বাংলাদেশের কিছু কিছু হাসপাতালে, বিশেষ করে আমাদের হাসপাতালে একটা ছাদের তলেই কিন্তু আমরা এই রেডিয়েশন, ডায়াগনোসিস, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, পেট সিটি স্ক্যান, কিমোথেরাপি, সিস্টেমিক থেরাপি, এই সব ফ্যাসিলিটিসগুলো এনশিওর করতে পারছি। এরকম আরও কিছু হাসপাতাল রয়েছে, সরকারি জায়গাগুলোতে হয়তো কিছু লিমিটেশন রয়েছে, সেগুলোকে আমাদেরকে ওভারকাম করতে হবে। সো রেডিয়েশনের বিষয়ে এই কথা যে প্রায় 90% চিকিৎসা কিন্তু বাংলাদেশে করা সম্ভব। কেমোথেরাপি বা সিস্টেমিক থেরাপির কথা যদি বলি, আমাদের দেশের বেশ কিছু প্রথম সারির ফার্মাসিউটিক্যালস কোম্পানি রয়েছে যারা কিন্তু এই কেমোথেরাপির ড্রাগ আজকে প্রায় 10-12 বছর ধরে তৈরি করছেন বাংলাদেশে, এবং এই দেশের ড্রাগগুলো কিন্তু বিদেশেও রপ্তানি করা হচ্ছে। সো কেমোথেরাপির ড্রাগের ক্ষেত্রেও আমাদের দেশে ভালো মানের ওষুধ তৈরি হচ্ছে। আর পাশাপাশি টার্গেটেড কিছু থেরাপি রয়েছে, সেই জিনিসগুলোও কিন্তু আমাদের দেশে তৈরি হচ্ছে। ইমিউনোথেরাপি এখনও আমাদের দেশে অপ্রতুল। ইমিউনোথেরাপি আমাদের দেশের প্রেক্ষাপটে এখনও অনেক ব্যয়বহুল এবং অপ্রতুল। এ কারণে হয়তো আমাদের দেশের অনেক রোগী ইমিউনোথেরাপির মতন একটা যুগোপযোগী চিকিৎসা গ্রহণ করতে ব্যর্থ হচ্ছে। যদিও গবেষণায় দেখা গেছে যে লাং ক্যান্সার, আমরা আজকে ফুসফুস ক্যান্সারের আলোচনায়, লাং ক্যান্সারে ইমিউনোথেরাপি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিভিন্ন স্টেজে। কিন্তু যেহেতু এটার দাম বেশি, প্রেক্ষাপট আমাদের দেশের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে অনেকে এটা নিতে ব্যর্থ হচ্ছে। এ ব্যাপারেই আমি আশা করব যে আমাদের দেশের প্রথম সারির নামকরা যে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো রয়েছে তারা এগিয়ে আসবেন, এবং তারা এই ইমিউনোথেরাপিটা একটা হচ্ছে যে অ্যাভেলেবল করা, আর দ্বিতীয়ত হচ্ছে যে মানুষের ক্রয়সীমার মধ্যে নিয়ে আসার চেষ্টা করবেন যাতে আমরা বেশিরভাগ মানুষকে এই সেবাটা প্রদান করতে পারি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার অত্যন্ত মূল্যবান উপস্থাপনার জন্য। আপনার মাধ্যমে আসলে আমরা ফুসফুস ক্যান্সারের পরিস্থিতিও জানলাম, চ্যালেঞ্জগুলো কিভাবে ওভারকাম করা যায় সেগুলো সম্পর্কেও জানলাম। আরও অনেক কিছু জানার আগ্রহ ছিল আপনার কাছ থেকে, কিন্তু সময় স্বল্পতার জন্য আজ হয়তো সম্ভব হয়নি। আমরা পরবর্তীতে আবার এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এটিএন নিউজকে। দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আমি জানি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা বাংলাদেশে ফুসফুস ক্যান্সারের বর্তমান পরিস্থিতি ও চ্যালেঞ্জগুলো নিয়ে অনেক কিছু জানতে পেরেছেন, আর আপনারা জানতে পারলেই আমরা অনুষ্ঠানের যথার্থতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এটিএন নিউজের সাথেই থাকবেন।